চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। প্রশ্ন হচ্ছে 29, 30, 31, 32 অর্থাৎ শেষ সময় সেরা প্রস্তুতি হিসেবে 8 নম্বর সেট। আমি ইতিপূর্বে আরও 60টি সেট দিয়েছি, যে প্রতিটি সেটে বাংলা, ইংরেজি, গণিত এবং পরিবেশ প্রশ্ন তোমরা দেখতে পাবে। হ্যাঁ, এটা হচ্ছে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য এটা একটা অতীব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 50 মার্কের 4টি স্কুলের প্রশ্ন আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আর অনেক ভিডিও পাওয়ার জন্য। আমরা সরাসরি চলে যাচ্ছি 1 নম্বর, এই ভিডিওর 1 নম্বর মডেল প্রশ্ন, বাংলা মডেল প্রশ্ন। ঠিক আছে, তো এখানে কবির নাম সহ আদর্শ ছেলে কবিতাটি প্রথম 8 লাইন মুখস্থ লিখো। তাহলে আমরা প্রথম 8 লাইন যদি দেখি, আদর্শ ছেলে কুসুম কুমারী দাস, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বলতে যে ভরা মান, মানুষ হইতে হবে এই তার পণ, বিপদ আসিলে কাছে হও আগুয়ান, নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ, হাত পা সবারই আছে মিশে কেন ভয়, চেতনা রয়েছে যার সে কি পুরে রয়। এরপর আমরা চলে যাব 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে কি, নিজের প্রশ্নগুলো 2-1টি বাক্যে উত্তর দাও। তো এখানে টোটাল 6টি প্রশ্ন আছে। চটি যতীনকে মুর্শিদের কাছে নিয়ে গিয়েছিল কেন? তাহলে চটিদের যে প্রাণ আছে, জোরে হাঁটলে তাদের লাগে, সেটা তাকে বোঝার জন্য বা শিক্ষা দেওয়ার জন্য চটি যতীনকে মুর্শিদের কাছে নিয়ে গিয়েছিল। ক নম্বরের প্রশ্ন উত্তর হয়ে গেল। এরপর আমরা দেখব খ নম্বরের প্রশ্ন উত্তর। খ নম্বরের প্রশ্ন, প্রত্যেক বাড়িতে থাকতো নিজস্ব নৌকা, এমন বন্দোবস্তের কারণ কি ছিল? হ্যাঁ, তাহলে নদীর ধারে বসবাস থাকায় যাতায়াতের একমাত্র মাধ্যম হলো নৌকা, এই কারণে প্রত্যেক বাড়িতে নিজস্ব নৌকা থাকতো। এবারে খ নম্বর হয়ে গেল। এরপর আমরা যাবো গ নম্বরের প্রশ্ন। গ নম্বরের প্রশ্ন কি বলেছে, পিংলা নদীর মাঝে সেই দ্বীপের সবচেয়ে লম্বা গাছটি কী ছিল? পিংলা নদীর মাঝে সেই সবচেয়ে লম্বা গাছটির নাম ছিল শিমুল। পরের প্রশ্ন হচ্ছে মায়াদ্বীপের বর্তমান কোন পরিস্থিতির কথা বলা হয়েছে? মায়াদ্বীপে বর্তমান গল্পে মায়াদ্বীপটি এখন একেবারেই জলের তলায় চলে গেছে, শিমুল গাছটি ও আর নেই। পরের প্রশ্ন হচ্ছে দেশের জন্য অনেক না, জ্যোতির মামার বাড়ির সঙ্গে রবি ঠাকুরের কেমন সম্পর্ক ছিল? জ্যোতির মামা বাড়ি ছিল রবি ঠাকুরের বন্ধুর বাড়ি। ঠাকুর বাড়ির সঙ্গে কয়ার চাটুর্যের বাড়ির 3-4 পুরুষের সম্পর্ক। বড় মামা বসন্ত কুমারের মক্কেলও বন্ধু ছিলেন রবি ঠাকুর। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন, জ্যোতির মামার বাড়ির, এটা তো বললামই জ্যোতির মামা বাড়ির। এবারে তারপরের প্রশ্ন কি, তারপরের প্রশ্ন হচ্ছে আমাদের দেশের জন্য যুদ্ধ করেছে, দুঃখ কষ্ট করেছে, দেশ স্বাধীন করছে, এমন দুজনের নাম লেখো। একটা হচ্ছে মহাত্মা গান্ধী, দেশ স্বাধিকার আদায়ের জন্য অহিংসা আন্দোলন করেছেন, বহুবার কারাবরণ করেন। নেতাজি সুভাষচন্দ্র দেশের স্বাধীনতার জন্য আজাদ হিন্দ ফৌজ গঠন করে জীবন উৎসর্গ করেছেন। এরপর আমরা চলে যাব 3 নম্বর প্রশ্ন, শব্দার্থ লিখো। ভ্যাবাচেকা হঠাৎ, হতবুদ্ধি হয়ে যাওয়া, বিস্মিত হয়ে যাওয়া। প্যাচ হচ্ছে জটিলতা, সমস্যা, গোলমেল। তারপর অম্লান, মলিন নয় যে নষ্ট হয় না, চিরতাজা। তারপরে হচ্ছে মারমের, সমুদ্র কন্যা, অর্ধেক মানুষ অর্ধেক মাছ, রূপী কাল্পনিক প্রাণী। এরপরে ন্যায়, বিচার, সঠিক কাজ, সত্যের পথ। পল্টন, সৈন্যদল, সেনাদলের একটি অংশ। খুশি দল, আনন্দী মন, খুশি মন, সহজে খুশি হয় এমন। এরপরে চলে যাবো পরের প্রশ্ন, বিপরীত শব্দ লেখো এবং তা দিয়ে বাক্য রচনা করো। সুস্থির, অস্থির, অভ্যেস, অনভ্যেস, দুঃখ, সুখ, বন্ধ, খোলা, দূরত্ব, নিকট। এরপরের প্রশ্ন হচ্ছে আমাদের দেশের ছেলে বড় হবে কাজে। তারপর সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দিতে বলছে। আমি জ্যোতির বড় মামার পেশা কী ছিল? ওকালতি। বিপদ কাছে এলে আদর্শ ছেলেকে এগিয়ে নিয়ে যেতে হবে। ফেরাজ খাঁর বাড়ি ছিল উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে। বর্ষাকালে দীঘার সমুদ্র উত্তাল হয়ে উঠছিল। এরপর আমরা চলে যাবো তারপর প্রশ্ন শূন্যস্থান, ওঠো গো মা ভারত লক্ষ্মী, উঠো আজি জননী গো লহে তুলি বক্ষে, তিসংতি কুটি নরনারী গো, দোকানে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে যদি ধুতি কিনতে হয়, সকলের সঙ্গে মানিয়ে চলবে না যদি না মন স্থির থাকে। এরপরে নিচের বাক্যগুলো থেকে সন্ধিবদ্ধ পদ খুঁজে নিয়ে সন্ধি বিচ্ছেদ করা, যেমন রত্নাকর, বিদ্যালয়, স্বাগত, রমেশ এবং মতৈক্য, এগুলি হচ্ছে সন্ধি বিচ্ছেদ করতে হবে। যেমন রত্নাকর, রত্নযোগ আকর, বিদ্যালয়, বিদ্যাযোগ আলয়, স্বাগত, সুযোগ আগত, রমেশ হচ্ছে রমযোগ ইস দীর্ঘই, কিন্তু মতৈক্য, মতযোগ ঐক্য, মতৈক্য। এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন, সন্ধি বদ্ধ করো। যেমন সুধিযোগ ইন্দ্র দেওয়া আছে সুধীন্দ্র। তারপর দাম যোগ উদর দেওয়া আছে দামোদর। তারপর পূর্ণযোগ ইন্দ্র পূর্ণেন্দু। তারপর অবিবশ যোগ অন্ত দিবসান্ত।
হ্যাঁ, তারপরে কি হবে বন যোগ ঔষধি বন ঔষধি, ঠিক আছে, এভাবে তোমরা সুন্দর করে লিখে দেবে। এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে 9 নম্বরের প্রশ্ন, অনুচ্ছেদ রচনা করো যে কোনো একটি। এরা শারদ উৎসব, চন্দ্রযান, গ্রীষ্মকাল। আমরা শারদ উৎসব দেখি শরৎকালে আসে, পরিষ্কার নীল আকাশ আর তুলোর মতো সাদা মেঘ নিয়ে। এই সময় আবহাওয়া মনোরম হয়, গরম থাকে না, চারিদিক কাশফুল দোলে, হাওয়ার উৎসবে আমেজে ছড়িয়ে পড়ে। শরৎ ঋতুতে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো অনুষ্ঠিত হয়। মণ্ডপ সাজানো, ঢাকের শব্দ, আলোর ঝলকানি সব মিলিয়ে পরিবেশ আনন্দ ভরে ওঠে। মানুষ নতুন পোশাক পরে পুজো দেখতে বের হয়, মায়ের আগমনে সবার মন ভালো হয়ে যায়। তাই শরৎ উৎসব বাঙালির হৃদয় এক বর্ণিল উৎসব। এরপরের প্রশ্ন, চন্দ্রযান। চন্দ্রযান-3 হলো ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর একটি অত্যন্ত সফল চন্দ্রাভিযান। এই মিশনের প্রধান লক্ষ্য ছিল চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করা। ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞান চাঁদের মাটিতে তথ্য সংগ্রহ করেছে। চন্দ্রযান-3 এর সফলতা ভারতের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। এই সাফল্যের ফলে ভারত বিশ্বের প্রথম দেশ হিসাবে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছায়। এর মাধ্যমে ভারতের বিজ্ঞানীরা মহাকাশ গবেষণা নতুন দিগন্ত উন্মোচন করেছেন। এই মিশন আমাদের দেশের গর্ব। এরপরের যেটা হচ্ছে গ্রীষ্মকাল। গ্রীষ্মকাল বছরের সবচেয়ে উষ্ণ ঋতু। এই সময় দিন বড় হয়, রাত ছোট হয়, রোদ খুব তীব্র থাকে এবং গরমে মানুষ কষ্ট পায়। গ্রীষ্মকালে আম, কাঁঠাল এবং তরমুজ সহ নানা ফল পাওয়া যায়। এই ঋতুতে ঘাম বেশি হয়, তাই প্রচুর পরিমাণে পানি বা জল পান করতে হয়। অনেক সময় খরা দেখা দেয় এবং নদী নালা শুকিয়ে যায়। তবে স্কুলে গ্রীষ্মের ছুটি পাওয়ার শিশুদের আনন্দ হয়। গ্রীষ্মকাল আমাদের দেশে একটি গুরুত্বপূর্ণ ঋতু। এরপর ইংরেজি মডেল প্রশ্ন, অর্থাৎ এই ভিডিওর 2 নম্বর মডেল প্রশ্ন। আর এমনিতে স্কুল হচ্ছে নবদ্বীপ হিন্দু প্রাইমারি স্কুল। হ্যাঁ, তাই এখানে টোটাল প্রশ্ন আছে তোমার 11টি। আমি সমস্ত প্রশ্নের উত্তরেই দিয়েছি। প্রথমেই যদি বলি অ্যারেঞ্জ দি ফলোয়িং সেন্টেন্স ইন কারেক্ট অর্ডার, অর্থাৎ কোনটা আগে কোনটা পরে হবে। তাহলে আমি যদি অ্যারেঞ্জ করি, মহসিন ফেল্ট স্যাড ফর দি ম্যান, এভাবে দেওয়া আছে। অ্যারেঞ্জ করলে প্রথমেই আসবে সিটা আগে আসবে, অর্থাৎ CDB। সি হচ্ছে কি, মহসিন ওয়াজ স্লিপিং অ্যাট নাইট, এ মাইল্ড সাউন্ড woke him up, he saw a stranger in his room, মহসিন caught him stealing, মহসিন felt sad for the man। এভাবে তোমাদের সাজাতে হবে। এবার 2 নম্বর, চুজ দি কারেক্ট অ্যান্সার। রুমা অ্যান্ড হার মাদার ওয়ার সিটিং অন দি ফ্লোর ম্যাট, এখানে উত্তর হবে ফ্লোর ম্যাট। তারপরে গিয়ে দি হেয়ার অফ রুমাস মাদার ওয়াজ লং, এটা লং হবে। তারপরে বিকাশ হ্যাড গান টু অ্যাটেন্ড, হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স, এখানে ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স হবে। তারপরে বিকাশ হ্যাড বিন গান ফর 6 months। এরপরে গিয়ে ফিল ইন দি ব্লাঙ্ক উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। শামিম is drawing a picture, the boy is climbing a rock, I am talking to my friend, they are crossing the desert, the teacher sat on the chair, there is a nice story in this book, distribute the sweets among the boys of the class, he was born in 1990, Mr. Sharma came from Kolkata to Delhi। এভাবে তোমাদের প্রিপোজিশনটা বসাতে হবে। এরপর 5 নম্বরের প্রশ্ন, ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ অপোজিট অফ দি ওয়ার্ড গিভেন ইন দি লাইট ডিমস, ডিমস হয়ে যাবে কি ব্রাইটনেস। তারপরে সরো ইন আওয়ার লাইফ ইজ, এটা হবে কি টেম্পোরারি, পারমানেন্ট না। দি স্টুডেন্ট ওয়ার ডিভাইডেড ইন্টু গ্রুপ আনইকুয়ালি। তারপরে দি বয় হ্যাড হ্যাপি ডে। তারপরে পিপল অফ এ রিজন ওয়ার সিমিলার টাইপস অফ ড্রেস। এরপরে রাইট সিমিলার ওয়ার্ড, লনলি, লনলি হচ্ছে অ্যালন, ফ্রেশ হচ্ছে নিউ এবং গেট অ্যাওয়ে হচ্ছে এন্ট্রান্স এবং মাইল্ড হচ্ছে জেন্টেল। এরপরের প্রশ্ন 7 নম্বর, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ড ফ্রম দি হেল্প বক্স। হি ওয়াজ এ রিচ অ্যান্ড নোবেল মার্চেন্ট। তারপর আই ওয়াজ কিউরিয়াস, এখানে কিউরিয়াস আছে। তারপরে নেভার ফরগেট এ হেল্পফুল ফ্রেন্ড এবং মাই ফ্রেন্ড হ্যাজ প্রমিসড টু মিট মি টুডে। এরপরে 8 নম্বর, ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল অ্যাডভার্ব গিভেন ইন দি হেল্প বক্স। সোলজার ফাইট, সোলজার ফাইট কী হবে, সোলজার ফাইট ব্রেভলি, এখানে ব্রেভলি হবে আগে, সাহসের সাথে, ফর দেয়ার কান্ট্রি। আই গো টু স্কুল ডেইলি, এখানে ডেইলি হলো। তারপর উই শুড গেট আপ আর্লি, এখানে আর্লি হলো ইন দি মর্নিং। তারপর দি সান শাইন্স ব্রাইটলি, এখানে ব্রাইটলি হলো। এরপর আমরা চলে যাবো রিয়ারেঞ্জ দি জাম্বেল লেটার প্রপারলি ফর দি মিনিং ওয়ার্ডস। এখানে কি সিমস, মানে এটা ভালো করে চেঞ্জ করলে হয় মিস। তারপরে এটা কী হবে, গেটস স্যার। এরপর আমরা চলে যাবো 10 নম্বরে, সেইড বাই হুম।
কে বলেছিল আই কেইম আপ ইন 1863, এটা বলছিল শান্তিনিকেতন, অর্থাৎ এখানে শান্তিনিকেতন হবে। তারপর দেয়ার আর নো ইলেকট্রিসিটি অর মোটর কার দেন প্রেয়ার হাউস বলেছিল এটা। তারপরে রবীন্দ্রনাথ স্যাট অ্যামং মাই ট্রিজ অ্যান্ড রোড পোয়েম, এটা আম্রকুঞ্জ। তারপরে হচ্ছে তোমার শ্যামলী, শ্যামলীকে বলছে দেয়ার আর বিউটিফুল কার ফিগার্স অন মাই ওয়ালস। এই গেল। এরপরে আমরা চলে যাবো 11 নম্বরের প্রশ্ন। অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন, হোয়াই আর দি স্টুডেন্ট সিটিং ইন দি ওপেন এয়ার। তাহলে বিকজ দি আর্থ ইজ দেয়ার ক্লাসরুম অ্যান্ড দি স্কাই ইজ দেয়ার রুপ। এরপরের প্রশ্ন, হু আর the two sister, Bengali language and English language are two sister. এরপরে প্রশ্ন, what did Mohsin give the thief? Mohsin give money to the thief to start business. তারপর which metro station did Zinuk Esplanade metro Zinuk and Ferry enter the Esplanade metro station? What will ring for future generation? The bell ring and Singho Sadan, the gateway will ring for future generation. Who were walking down the platform? Some policemen were walking down the platform. এরপর ইংরেজি প্রশ্ন হয়ে গেল। এরপর আমরা যাবো সরাসরি গণিত মডেল প্রশ্ন। এখানে 8 নম্বর, বারাসাত পেরিচরণ সরকারি উচ্চ বিদ্যালয়। এখানে 1 থেকে 6টি প্রশ্ন আছে, আমি সমস্ত প্রশ্নের উত্তর দেবো। নির্দেশ মতো উত্তর দাও। ইরাটোস্থেনিস কোন দেশের গণিতজ্ঞ ছিলেন? গ্রিসের। দুটি যমজ মৌলিক সংখ্যার উদাহরণ 3 এবং 5। 81 ও 90 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি লেখো। 83 আর 89। 2 অঙ্কের বৃহত্তম যৌগিক সংখ্যাটি কত? 99। তারপরে দুটি পরস্পর মৌলিক সংখ্যার উদাহরণ 7 এবং 11। তারপরে 0.01কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করলে তোমার 1/100। তারপরে 29কে 1000 দশমিক ভগ্নাংশে 0.029। 3 মিলিমিটার 1 সেন্টিমিটারের কত অংশ? 3/10। তারপরে কোনো ত্রিভুজের 3টি বাহু পরস্পর সমান হয় সমবাহু ত্রিভুজে। 3/3 অংশকে কি বলা হয়? সম্পূর্ণ বা এক অংশ। এরপর আমরা চলে যাবো 2 নম্বর, একমাত্র জোড় মৌলিক সংখ্যা হলো 2, ক্ষুদ্রতম যৌগিক সংখ্যাটি হলো 4। তারপরে এক সংখ্যাটি মৌলিক নয়, আবার যৌগিক নয়। যেসব সংখ্যা 9 দ্বারা বিভাজ্য, 3 দিয়েও বিভাজ্য। যৌগিক সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক সংখ্যা 3। কোন সরল অঙ্কের যোগ বিয়োগ গুণ ও ভাগ করলে ভাগের কাজ আগে করতে হবে? একটি আয়তঘনের বাক্সের 6টি তল থাকে। এরপর 3 নম্বর, টিক মারা। কোনো বস্তুর দাম একই রেখে ওই বস্তুর সংখ্যা বাড়লে দাম বাড়বে। সরলরেখা মাত্রার সংখ্যা একটি। কোন সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য? 531। 12 এবং 20 এর লসাগু হলো কত? 60। 15 এবং 25 এর গসাগু হলো 5। 5 ও 9 এর সাধারণ গুণনীয়ক হলো 1। রশির প্রান্তবিন্দুর সংখ্যা একটি। কোনো ভগ্নাংশ লব একই রেখে হর বাড়লে ভগ্নাংশটির মান কমে। এরপর চলে যাবো পরের প্রশ্ন। 4 নম্বরের প্রশ্ন, নির্দেশ মতো উত্তর দাও। গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করো। যেমন 12 এর গুণনীয়ক 1 2 3 4 6 12। 15 এর গুণনীয়ক 1 3 5 15 এবং 18 এর গুণনীয়ক 1 2। এখন সাধারণ গুণনীয়ক যেগুলি 3টির মধ্যে আসছে 1 আর 3। সাধারণ গুণনীয়কদের মধ্যে সবচেয়ে বড়টি হলো 3, অতএব 12 15 এবং 18 এর গসাগু হচ্ছে 3। এরপর গুণিতকের সাহায্যে লসাগু নির্ণয় করো। 4 এর গুণিতক, তারপরে 8 এর গুণিতক এবং 12 এর গুণিতক অর্থাৎ নামতা, এগুলি লিখবো। সাধারণ গুণিতক হবে যেগুলো 3টির মধ্যেই আছে। তো 3টির মধ্যে আছে কত? 24 আছে, এটা এখানেও আছে, এখানেও আছে, আবার এখানেও আছে। 48 আছে, 48 প্রথমটাতেও থাকবে, দ্বিতীয়টাতে থাকবে। এই যে 48 আর এখানেও থাকবে। যাই হোক, সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোটটি হলো 24, কাজে 4 আর 12 এর লসাগু হবে 24। এরপর আমরা চলে যাবো সরল করো। সরল 1 বিয়োগ 1/, অর্থাৎ প্রথমে এখানে লসাগু করব 5, 1 যোগ 3 অর্থাৎ 1 বিয়োগ 4/5। তাহলে 5 কে 5 বিয়োগ 4 ডিভাইডেড 5। তাহলে 5 থেকে 4 গেলে 1 থেকে উত্তর হবে 1/5। এরপরের প্রশ্ন, রীতা তার বাগানের ফুল বাঁচানোর জন্য বাগানের সব দিকে বেড়া দিয়ে ঘিরবে। পাশের বাগানের ছবি দেখে কত দৈর্ঘ্যের বেড়া লাগবে তা? যেহেতু বাগানের সব দিক বেড়া দিয়ে ঘিরবে, সুতরাং বাগানের পরিসীমা হবে নির্ণয় দৈর্ঘ্য। ঠিক আছে, কাজে সুতরাং বাগানের পরিসীমা 14 যোগ 14 কই, এই যে 14 যোগ 5 যোগ 12 যোগ 6 যোগ 2 যোগ 11 এই সমান 50 মিটার। তারপর সরল করো। 25 বিয়োগ 16 যোগ 3 গুণ 8 বিয়োগ 5। তাহলে কি দাঁড়াইলো? এখানে দাঁড়াইলো হলো 8 থেকে 5 গেলে 3 থেকে 3 গুণ 3 অর্থাৎ 16 আর 9 25। 25 থেকে 25 গেলে 0। এরপরে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গুণ করে 135কে 24 দিয়ে গুণ করলে তা 135কে ভাঙানো হবে এভাবে, আর 24কেও ভাঙানো হবে এভাবে। তাহলে 135-এর মৌলিক উৎপাদক 3 3 5 3 এবং 24-এর মৌলিক উৎপাদক 2 2 2 3। তারপর আমরা কি করব?
সবগুলি গুণ করে দেবো, গুণফল যেটা আসবে সেটাই হবে উত্তর, 3240 গুণফল। এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন, মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে ভাগ করো। এখানে ভাগ করে 63 মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে এভাবে হয় 5441 মৌলিক উৎপাদক বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে তিন তিনটে থাকবে, 7 একটা 29। পরে আমরা যদি কাটাকাটি করি 3 স্কোয়ারের সাথে 18, তাই একটা 3 থাকবে, 7 কেটে যাবে, 29 গুণ, হ্যাঁ 29 গুণ 3 অর্থাৎ 87 উত্তর হবে। যাই হোক, এরপরে প্রশ্ন, 15টি লিচু 20টি কলা পূর্ণ সংখ্যা কতজন বালকের মধ্যে সমান ভাগে ভাগ করো। প্রত্যেক বালক সংখ্যা লিচু সমান সংখ্যক, যতজন বালক পাবে সেই সংখ্যা 15 20 এর গরিষ্ঠ সাধারণ গুণক, অর্থাৎ 15 গুণনক হবে 1 3 এবং 20 এর গুণনক হবে 1 2 4 5 10 20। সাধারণ গুণনক 1 5, তাই গরিষ্ঠ সাধারণ গুণক অর্থাৎ গসাগু 5 জন বালকের মধ্যে সমান ভাগে ভাগ করা। অর্থাৎ তোমার মেইন কথা হচ্ছে 15 এবং 20 এর গসাগু করতে হবে, তুমি যেভাবে করো। তারপরে প্রত্যেক বালক পাবে, ওই যে এখানে 15 আছে, 15কে গসাগু দিয়ে ভাগ করলে লিচু অর্থাৎ 3টি লিচু, আর কলা পাবে 20কে 5 দিয়ে ভাগ করলে 4টি, অর্থাৎ চূড়ান্ত উত্তর হচ্ছে 5 জন বালক প্রত্যেকে পাবে 3টি লিচু এবং 4টি কলা। 6 নম্বরে ত্রিভুজ কাকে বলে। একটি বিষমবাহু ত্রিভুজ অঙ্কন করে তার বিভিন্ন অংশ দেওয়া হচ্ছে। যে ত্রিভুজের যে বাহু বহুভুজের 3টি বাহু এবং 3টি কোণ থাকে তাকে ত্রিভুজ বলে। আমি এক কথায় বলি 3টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। এই বিন্দু 3টি দিয়ে গঠিত একটি বদ্ধ আকার, হ্যাঁ যদি হয় তবে সেটি হবে একটি ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ, যেহেতু 3টি বাহু এবং 3টি কোণে অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। এই যে এখানে দেখা যায় 3টা 5 6 এবং 4 সেন্টিমিটার। এখানে ত্রিভুজের এবিসি এবি 3টা আলাদা, কোনো আলাদা, বিষমবাহু ত্রিভুজ। এরপর আমরা চলে যাবো বাহুভেদে এবং কোণভেদে ত্রিভুজের শ্রেণীবিভাগ। সমবাহু ত্রিভুজের সংজ্ঞা। সমবাহু ত্রিভুজ বাহুভেদে ত্রিভুজ 3 প্রকার। সমবাহু ত্রিভুজ যার 3টি বাহু সমান, যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। উদাহরণ এবিসি একটি সমবাহু ত্রিভুজ সমান। যে সমদ্বিবাহু ত্রিভুজ যার 2টি বাহু সমান তাকে বিষমবাহু ত্রিভুজ যার 3টি বাহুই অসমান। এরপর কোণভেদে ত্রিভুজ সূক্ষ্মকোণী ত্রিভুজ যার 3টি কোণেই 90 এর কম। সমকোণী ত্রিভুজ যার একটি কোণ 90 ডিগ্রি। স্থূলকোণী ত্রিভুজ যার একটি কোণ 90 এর বেশি। সমবাহু ত্রিভুজের সংজ্ঞা। যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। চিত্রে এবিসি যেটা আমরা আগেই দেখেছি। সর্বশেষ আমরা দেখব পরিবেশ মডেল প্রশ্ন। এই পরিবেশ মডেলের প্রশ্ন 1 থেকে 9 পর্যন্ত প্রশ্ন আছে। আমরা সমস্ত প্রশ্নের উত্তরে বিশ্লেষণ করতেছি। পশ্চিমবঙ্গের কোথায় গান্ধীজির নামে সংগ্রহশালা আছে। পশ্চিমবঙ্গের কলকাতার বেলেঘাটে গান্ধী ভবন, গান্ধীজি সংগ্রহশালা আছে। তারপরে মমি কি। মমি হলো মৃত মানুষের বা প্রাণীর এমন দেহ, হ্যাঁ যাকে বিশেষ রাসায়নিক তেল, লবণ বা কাপড়ের সাহায্যে শুকিয়ে বা মোড়ানো অবস্থায় বহু বছর ধরে সংরক্ষণ করা হয়। বিশেষভাবে মিশর দেশে মৃত রাজা রানীদের দেহ মমি করে রাখা হতো যাতে দেহ নষ্ট না হয়। এরপরে ভাস্কর্য কোন প্রকার প্রাকৃতিক কারণে স্থাপিত শিল্পের ক্ষতি। তবে শিল্পের ক্ষতি প্রধানত নিচের প্রাকৃতিক কারণগুলিতে হয়। ঝড় বৃষ্টি এবং বন্যার ফলে প্রাচীন স্থাপত্যের দেয়ালও ভিত্তিক হয়। সূর্যের তাপ, বাতাস ও ভূমিকম্পের কারণে পাথরের এবং রং নষ্ট হয়ে স্থাপত্য দুর্বল হয়ে পড়ে। এরপরে কি হলো ভাস্কর্য কাকে বলে। ভাস্কর্য হলো মাটি, পাথর, ধাতু, কাঠ বা প্লাস্টিক ইত্যাদি উপকরণ কেটে খুদে বা গঠন করে তৈরি 3 মাত্রিক শিল্পকর্ম। মানুষ শরীরের, প্রাণী, দেব দেবীর অন্য কোনো আকৃতি এতে বাস্তব রূপে ফুটিয়ে তুলে ভাস্কর্য তৈরি হয়। এটি দেখা, ছোঁয়া এবং চারিদিক ঘুরে দেখা যায়। এরপরে কি হলো পরের প্রশ্ন, ভারতের প্রধান 2টি ভাস্কর্যের নাম লেখো। একটা হয়েছে সাঞ্চি স্তূপের ভাস্কর্য, অজন্তা ইলোরার গুহা ভাস্কর্য। মেঘালয় 2টি আদিবাসী সম্প্রদায়ের নাম লেখো। খাসি এবং গারো, এরা মেঘালয়ের প্রধান আদিবাসী জনগোষ্ঠী। এরপরের প্রশ্ন, মেঘালয় 2টি আদিবাসী আরাবারি বনভূমি কোথায় অবস্থিত। আরাবারি বনভূমি দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমায় অবস্থিত। এরপর আমরা 2 নম্বরের প্রশ্ন দেবো, প্রখর রোদ বৃষ্টির কারণে স্থাপিত ফাটল দাগ হয়। ফাটল বা কালো দাগ হয়। ইচ্ছা করে স্থাপত্য নষ্ট করে মানুষ। ভারতের জাদুঘরে প্রতিষ্ঠা হয় 1814 সালে। দীঘার বিজ্ঞান কেন্দ্র আছে বিভিন্ন মাছ। পোড়ামাটির শিল্পকে টেরাকোটা বলে। বায়ুদূষণ ঘটে ট্রাম। পাথরের রং বদলে যাওয়ার কারণ হচ্ছে বায়ুদূষণ। পুঁথি লেখা হতো তালপাতা। এরপরের প্রশ্ন, আমাদের জীবনে কি কি করা উচিত। 3টি বৈশিষ্ট্য, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, সত্য কথা বলা, ভদ্র আচরণ করা, প্রকৃতি ও পরিবেশ রক্ষা করা। আমাদের জীবনে মিথ্যা বলা এবং খারাপ আচরণ করা, বেঁচে থাকা, আবর্জনা এখানে সেখানে ফেলা উচিত নয়, জলখাবার ও বিদ্যুৎ অপচয় করা উচিত নয়। আচ্ছা, এরপরে কি হলো কি, দক্ষিণেশ্বর মন্দির, কোণার্ক সূর্য মন্দির, তাজমহল, ফোর্ট উইলিয়াম শিল্পের ছকে দেখা হতো। দক্ষিণেশ্বর মন্দির স্থাপত্য, স্থাপত্য ঠিক। তারপরে কোণার্ক সূর্য মন্দির হচ্ছে ভাস্কর্য, তাজমহল হচ্ছে স্মৃতিসৌধ এবং ফোর্ট উইলিয়াম হচ্ছে তোমার স্থাপত্য। এরপর আমরা চলে যাবো 5 নম্বর। জামভাজি কে ছিলেন। জামবাজি ছিলেন বিষ্ণু সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা। তিনি ছিলেন একজন ধর্মগুরু, প্রকৃতিপ্রেমী মানুষ। তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন গাছপালা রক্ষা করতে, পশুপাখি ভালোবাসতে, মিথ্যা না বলতে, পরিবেশ পরিষ্কার রাখতে। তিনি মোট 29টি নিয়ম বা শিক্ষা
দেন যাকে বলা হয় বিষ নয় বিষ ও নয়। তার এই শিক্ষার জন্য মানুষ প্রকৃতি রক্ষা ও শান্তিপূর্ণ জীবনযাপনের পথে চলতে শিখে। সংক্ষেপে জামবাজি ছিলেন বিষ নয় সমাজের প্রতিষ্ঠাতা এবং প্রকৃতি রক্ষার মহান ধর্মগুরু। এরপরের প্রশ্ন যদি আমরা দেখি, হ্যাঁ এটা কি হচ্ছে তোমার জামভাজি বিষ নয়, এটা তো বলেই দিলাম। হিমালয়ের পাদদেশ অঞ্চলে গাছ কাটা কার জন্য নিষিদ্ধ ছিল? বিষ নয়ের যে 29টি নিয়ম, এখানে আমি সেই 29টি নিয়ম দেখিয়ে দিয়েছি, এই কারণে যে বিষ নয়। এরপর আমরা চলে যাবো হিমালয়ে গাছ কাটলে মাটি ভেঙে পড়ার ভূমিধস হয়, জলধারা শুকিয়ে যায়, বন্য পশুর বাসস্থান নষ্ট হয়, মানুষ বসতি বিপদে মুখে পড়ে। সংক্ষেপে হিমালয়ের পাদদেশ অঞ্চলে মানুষ পশু পাখি এবং পরিবেশের রক্ষার জন্য গাছ কাটা নিষিদ্ধ। হ্যাঁ, কার প্রচেষ্টায় আরাবাড়ি জঙ্গলে সুরক্ষিত ছিল? হ্যাঁ, আরাবাড়ি জঙ্গল সুরক্ষিত বন অধিকার অজিত কুমার বন্দ্যোপাধ্যায় তিনি কি করেছেন? স্থানীয় গ্রামবাসীদের সাথে নিয়ে যৌথ বন ব্যবস্থাপনা শুরু করেন। গ্রামবাসীর বন রক্ষা করতেন আর সরকার তাদের বন থেকে কিছু সুবিধা দিত। এর ফলে ধ্বংসপ্রায় আরাবাড়ি জঙ্গল আবার সবুজ হয়ে ওঠে। সংক্ষেপে যদি বলি, আরাবাড়ি জঙ্গল সুরক্ষিত হয় বন অধিকার অজিত কুমার বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে। এরপর হচ্ছে মফলং বনভূমি কোথায় অবস্থিত? মফলং বনভূমি ভারতের মেঘালয় রাজ্যের পূর্ব খাসিয়া পাহাড় জেলাতে অবস্থিত। এটি একটি পবিত্র বন এবং হিসেবে খুব বিখ্যাত। সংক্ষেপে উত্তর, মফলং বনভূমি মেঘালয় রাজ্যের পূর্ব খাসিপাড়া জেলায় অবস্থিত। এরপরে কোণার্কের সূর্য মন্দির কয়টি শাখা? কোণার্কের সূর্য মন্দির 24টি শাখা আছে। হ্যাঁ, এই ছিল তোমার টোটাল এই নম্বর। এবার বেমানান শব্দ কাছে, এটা হচ্ছে সবজির খোসাটা বেমানান। চাঁদ বুধ শনি নেপচুন অর্থাৎ 4টা বেমানান। এরপর নদী পুকুর বিল বন, এটা বনটা বেমানান। এবং সিঙ্গারা রসগোল্লা সন্দেশ ল্যাংসা অর্থাৎ সিঙ্গারাটা বেমানান। এরপরে চলে যাবো 7 নম্বর। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি। সমুদ্র জল নুন তৈরি করা হয় গম্ভীরা মালদাজার অনুষ্ঠান মল্লরাজদের নামে। এক সময় বিষ্ণুপুরের নাম ছিল মল্লভূম। এরপর কলিম্পংয়ের সাথে লেপসা মিউজিয়াম। কলকাতা একটি স্মৃতিসৌধ হচ্ছে শহীদ মিনার। কৃষি সংগ্রহশালা, চাষের যন্ত্রপাতি। পশ্চিমবঙ্গের সবথেকে পুরানো গির্জা হচ্ছে ব্যান্ডেল চার্চ। হ্যাঁ, এরপরে আমরা চলে যাবো টিকা লেখো গুহাচিত্র। গুহার দেয়ালে মানুষের প্রাচীনকাল আঁকা ছবিকে গুহাচিত্র বলে। মানুষ তখন শিকার পশুপাখি নিত্য দৈনন্দিন জীবন এই সব কিছু গুহার দেয়ালে আঁকতো। ভারতে ভীমবেটকা গুহাচিত্র খুব বিখ্যাত। এসব চিত্র থেকে আমরা প্রাচীন মানুষের জীবনযাপন সম্পর্কে জানতে পারি। এরপরে কুটির শিল্প, যেসব শিল্প বাড়িতে বা ছোটো ঘরে পরিবারের সদস্যদের দ্বারা ছোট পরিসরে পরিচালিত হয় তাকে কুটির শিল্প বলে। এতে সাধারণত হাতের কাজ বেশি থাকে, যেমন ডোকরা, মাটির পাত্র, বেতের কাজ, কাঠের কাজ, তালপাতার কাজ ইত্যাদি। এই শিল্প গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করে এবং বহু মানুষের জীবিকা দেয়। সত্যাগ্রহ, সত্য অহিংসার উপর ভিত্তি করে অন্যায়ের বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলনে সত্যাগ্রহ বলা হয়। মহাত্মা গান্ধী ইংরেজ শাসনের বিরুদ্ধে সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন। এতে অহিংস প্রতিবাদ, অসহযোগ, সত্য কথা বলা, ধৈর্য ধরে লড়াই করা এই নীতিগুলো অনুসরণ করা হয়। এই ছিল আমার টোটাল যে প্রশ্ন, তার সামগ্রিক উত্তর। আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে। পরিশেষে বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে আমার ভিডিও দেখছো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাই।